মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এরকম, যে ধরুন আমরা যদি সাম্প্রতিক ভারতবর্ষে যে মানে বহির্বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে লেনদেন হয়, তাতে তো আমরা একদিকে আমরা রপ্তানি করি বিভিন্ন দ্রব্য, এবং অন্যদিকে আমরা আমদানিও করি বিভিন্ন দ্রব্য, এবং তাতে আমাদের যে লেনদেন হয় তাতে আমরা বিভিন্ন মুদ্রা ব্যবহার করি। তাতে একটা প্রধান হচ্ছে ডলার, এবং সেক্ষেত্রে আমাদের ডলারের আগমন এবং নির্গমন দুটোই ঘটতে থাকে। তো আমরা বলি ভারতবর্ষে বৈদেশিক মুদ্রার বাজার, বা সংক্ষেপে বলা হয় ফরেক্স মার্কেট। এবার ধরুন এই যে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার যে দাম এই যে কমে আসে এবং একটা সর্বকালীন তলানিতে এসে ঠেকেছে, এটা সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যে এই নিয়ে অনেক একটা আতঙ্কের আবহ সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের এই মুহূর্তে আমাদের ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম বা রুপিয়ার দাম সেটা 90 টাকায়, যেটা ধরুন 2000 সালের দিকেও যদি ফিরে তাকাই সেটা 47 টাকা $1 ছিল। অর্থাৎ $1 দ্রব্য আমদানি করলে আপনাকে 47 বা 48 টাকা দিতে হতো। সেটা এখন $1 মূল্যের দ্রব্য যদি আপনি কেনেন বিদেশ থেকে বা ক্রয় করেন বা আমদানি করেন, তাহলে আপনাকে 90 টাকা দিতে হচ্ছে, অর্থাৎ অনেক বেশি দিতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এইভাবে ক্রমান্বয়ে আমাদের মুদ্রার দাম এটা কি খুব বিদে উদ্বিগ্ন হওয়ার বিষয়? হ্যাঁ, এখন এটার দুটো দিক আছে। এটা হচ্ছে উদ্বিগ্ন হওয়ার বিষয় এই কারণে যে আমাদের আহ, যদি এইভাবে ডলারের সাপেক্ষে টাকার দাম ক্রমাগত কমতে থাকে, তাহলে যেখানে অসুবিধাগুলো হয় সেটা হচ্ছে যে ধরুন আমাকে যদি আমদানি করতে হয়, যে কোনো দ্রব্য আমরা আমদানি করি, যেমন ধরুন আমি আমার শিক্ষাক্ষেত্রেই বলছি, একটি ছেলে সে হয়তো বিদেশে পড়তে যাবে, সে বৈদেশিক শিক্ষার যে সুযোগ সেটা আমদানি করছে, অর্থাৎ সে বিদেশে যাচ্ছে পড়তে, এটাকে আমরা আমদানিই বলবো। সেই পরিষেবাটা সে গ্রহণ করতে যাচ্ছে এবং সেই পরিষেবার মূল্য তাকে দিতে হচ্ছে ডলারে, হ্যাঁ, বা ইউরোতে, যাই হোক। এখন তার ফলে সে ধরুন $1 পরিষেবা কেনার জন্য আগে দিত ধরুন 80 টাকা, এখন তাকে আরো বেশি দিতে হচ্ছে, অর্থাৎ তার কাছে পরিষেবার দামটা বাড়ছে। ফলে ধরুন সাধারণ মানুষ যারা একেবারে, যে সমস্ত সাধারণ মানুষ যারা খেটে পড়ে বেঁচে থাকে, তাদের ক্ষেত্রে কি হবে যে এই যে টাকার দাম যখন কমে যায়, যে সমস্ত দ্রব্য আমরা আমদানি করি তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে, যেটা আপনি বললেন যে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে কিনা, সেটা আমাদের একটা বড় বিষয় হচ্ছে আমরা বিপুল পরিমাণ খনিজ তেল আমরা আমদানি করি। ভারতবর্ষের মোট আমদানি ব্যয়ের একটা বড় অংশই হচ্ছে খনিজ তেল। তাছাড়া আমরা যে ভোজ্য তেল, সেটাও একটা প্রায়, যত ভোজ্য তেল আপনি দেখছেন তার 60% আমরা আমদানি করতে হয় আমাদেরকে। হ্যাঁ, এখন সেই যদি না বিদেশের বাজারে সেই খনিজ তেলের দাম কমে না যায় বা ভোজ্য তেলের দাম কমে না যায়, ধরে নিচ্ছি যে একটা নির্দিষ্ট সময়, এই যে সময়টা, সেই সময় বিদেশে যে সমস্ত দ্রব্য আমরা আমদানি করি তার দাম একই রয়েছে। এবার যদি ধরুন আমাকে ডলারে সেই দাম মেটাতে হয় এবং সেই ডলারের সাপেক্ষে টাকার দাম যদি নেমে যায়, অর্থাৎ আমাকে যে বেশি পরিমাণে যে টাকায় সেই ডলারের মূল্য মেটাতে হয়, তাহলে আমাদের আমদানি ব্যয় বাড়ছে। এবার আমদানি ব্যয় যেই বাড়বে, তখন সেই সমস্ত আমদানি দ্রব্যগুলো যেই সমস্ত শিল্পে ব্যবহার করা হয়, মানে সেটাকে আমরা বলি উপাদান, যেগুলো ব্যবহার করা হয়, সেই সমস্ত শিল্পের উৎপাদন খরচ বাড়বে। যেই উৎপাদন খরচ বাড়বে, তখন সঙ্গে সঙ্গে উৎপাদিত যে দ্রব্যের দাম সেটাও আমাদের দেশে বাড়বে। ফলে অনেক জিনিসের দাম, এটাকে আমরা বলি বলি আমদানিকৃত মুদ্রাস্ফীতি বা ইম্পোর্টেড ইনফ্লেশন। তার ফলে কি হবে, বহু সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা উদ্বিগ্ন হওয়ার বিষয়। আরেকটা আছে যেটা উদ্বিগ্ন, সেটা হচ্ছে আমাদের অনেক ছোটখাটো রপ্তানিকারক যারা বিভিন্ন দ্রব্য রপ্তানি করে, তারাও কিন্তু এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং এটাও বলতে পারেন যে হ্যাঁ, সবাই কি এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা কিন্তু নয়। যেমন ধরুন যারা, ধরুন আমার মনে হয় যে বৈদ্যুতিন পরিষেবা, মানে যেটাকে আমরা বলি ইনফরমেশন টেকনোলজি সার্ভিস বা আইটি সেক্টরে যারা আছে, সেই সব পরিষেবা যারা বিক্রি করছে বিদেশের বাজারে, তখন তারা যখন ডলারে আয় করবে, সেই ডলারের যখন তারা এখানে আসবে, সেটা ভাঙাবে যখন $1 আগেও ধরো সে $1
মূল্যের পরিষেবা বিক্রি করে যখন $1 উপার্জন করতো, তখন তার বদলে সে যত ধরা যাক 82 টাকা পেত বা 80 টাকা পেত, এখন সে পাবে অনেক বেশি টাকা। যেভাবে তাদের ক্ষেত্রে ভারতীয় টাকায় যে লাভ আর কি, ভারতীয় টাকায় যে উপার্জন সেটা কিন্তু বাড়বে। হ্যাঁ, এইটা এরকম ভাবে আমি ভাবছি। আর ধরুন আমাদের গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে ভারতবর্ষে একটা বড় রেমিটেন্স, কিন্তু রেমিটেন্স মানে ধরুন যারা বিদেশে থাকে, এখানকার যারা শ্রমিক যারা বিদেশে থাকে, যারা বিদেশে উপার্জন করে, তাদের 2024 সালে দেখা যাচ্ছে একটা বিরাট পরিমাণ, প্রায় $138 বিলিয়ন সেই রেমিটেন্স আস্তে আস্তে বেড়েছে এবং একটা বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ভারতবর্ষে প্রবেশ করে। ফলে যেসব পরিবার তাদের যে সদস্য যারা বিদেশে থাকে, তারা বিদেশ থেকে উপার্জিত অর্থ তারা এদেশে পাঠায়, তাদের কিন্তু সুবিধা হবে। ধরুন গ্রামের একটি পরিবার, তার একজন পরিযায়ী শ্রমিক, এরকম বহু আছে যারা বিদেশে উপার্জন করছে এবং তারা পাঠাচ্ছে টাকা, সেই রেমিটেন্স ভারতবর্ষে একটা বিরাট অঙ্কের, এবং তাদের ক্ষেত্রে খানিকটা সুবিধা হবে। কাজেই উদ্বেগ যেমন আছে, মানে বেশ কিছু উদ্বেগের বিষয় যেমন আছে, যেমন বললাম যে সাধারণ ছাত্রছাত্রীরা এবং অনেক ব্যবসায়ী, বিশেষ করে আমদানিকৃত মুদ্রাস্ফীতি ইত্যাদি সাধারণ মানুষকে যেমন ছুঁয়ে যাবে, ঠিক তেমনি ভাবে অনেক ওই যা এমন সংস্থা আছে যারা এমন সমস্ত দ্রব্য রপ্তানি করে যে ক্ষেত্রে তারা অনেক বেশি উপার্জন করবে। কিন্তু কিন্তু আহ, যে প্রশ্নটা সামনে আসছে, ধরুন যেটা আমরা প্রথমেই জিজ্ঞেস করবো, যে কেন এরকম হলো, তাই না? যে কেন এমন ভাবে মানে ডলারের সাপেক্ষে টাকার দাম কমে যাচ্ছে। প্রথমেই যেটা বলা উচিত সেটা হচ্ছে যে এই যে টাকার বাজারে, মানে মানে বিদেশি মুদ্রার বাজারে, মানে ভারতবর্ষে বিদেশি মুদ্রার বাজারে ধরুন কেন বিদেশি মুদ্রার দাম বাড়বে, আপনি এই বিষয়টাকে এইভাবে দেখুন। যে কোনো একটা জিনিসকে আমি শুধু দেখা যাচ্ছে ডলার নয়, বিদেশি পাউন্ড, ইউরো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু টাকার দামের পতন ঘটছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে এখানে প্রায় ধরুন 40 রকমের বিদেশি মুদ্রা নিয়ে আমাদের ট্রানজাকশন হয়, ওটাকে আমরা বলি ফরেন এক্সচেঞ্জ বাস্কেট। হ্যাঁ, সেই আহ, এই সমস্ত যে আমাদের এখানে সেই সমস্ত মানে বিদেশি মুদ্রার সাপেক্ষে ভারতীয় টাকার দামের যে ওঠানামা, হ্যাঁ, যে এটা কেন হয়, এই প্রশ্নটাই আনছি। কেন হয় তার প্রধান কারণ হচ্ছে যে ভারতবর্ষে বিদেশি মুদ্রার যে যোগান এবং এবং চাহিদা চাহিদা কেন সৃষ্টি হয়, যে আমরা যখন আমদানি করি তখন আমাদের যে পেমেন্ট করতে হয়, আমাদের যে দাম পরিশোধ, মূল্য পরিশোধ করতে হয়, সেটা ডলারে যখন পরিশোধ করি তখন ডলারের চাহিদা সৃষ্টি হয়। আবার যখন আমরা রপ্তানি করি তখন আমাদের দেশে ডলারের যোগান সৃষ্টি হয়। এবং সাধারণ একেবারে আহ, খুব স্বাভাবিক, মানে সাধারণ কথায় বলতে পারি যে যে কোনো দ্রব্যের দাম, আমাদের যে কোনো দ্রব্য তার দাম কখন বাড়ে না, যখন তার যোগানের তুলনায় চাহিদা বেশি হয়। ঠিক তেমন ভাবে দেখতে পাচ্ছি ভারতবর্ষে বিগত কয়েক বছরে কিন্তু আমাদের এই যে যেটাকে আমরা বলি বাণিজ্য ঘাটতি, বহির্বাণিজ্য ঘাটতি, সেই বহির্বাণিজ্য ঘাটতি মানে হচ্ছে আমাদের আমদানি অনেক বেশি হচ্ছে রপ্তানি মূল্যের তুলনায়, যার ফলে এই ঘাটতির জন্য কিন্তু আমাদের যে মানে 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 বিদেশি মুদ্রার বাজারে বিদেশি মুদ্রার চাহিদা, যেহেতু ইম্পোর্ট করছি যে অনেক বেশি, মানে আমাদের আমদানি করছে অনেক বেশি রপ্তানির তুলনায়, ফলে বিদেশি মুদ্রার বাজারে বিদেশি মুদ্রার একটা অতিরিক্ত চাহিদা সৃষ্টি হচ্ছে এবং এই অতিরিক্ত চাহিদার ফলে কিন্তু তার দাম বাড়ছে। ধরুন $1 কিনতে আগে 80 টাকা লাগতো, এখন 82, 85, 87 এরকম করতে করতে 90 এখান থেকে হচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে যে ভারতীয় অর্থনীতির উপরেও কি এর প্রভাব পড়বে? হ্যাঁ, ভারতীয় অর্থনীতির উপরে প্রভাব কতটা পড়বে সেটা নির্ভর করছে যে এই যে আজকে এই যে দামটা যে উঠেছে, তার উপরে আমাদের যে বর্তমান এবং ভবিষ্যতের গতিপথ কতটা প্রভাবিত হবে অর্থনীতির। এবার ধরুন দুটো জিনিস নিয়ে আমরা বিচার করি। একটা হচ্ছে যে অর্থনীতির, ভারতের তো একটা বিপুল অর্থনীতি এবং সেখানে আমরা বলি যে অর্থনীতির মূল কাঠামো মানে যে যে বিষয়গুলো দেখে আমরা অর্থনীতির দিক নির্দেশ করি, যেগুলোকে বলে ইকোনমিক্স এর ফান্ডামেন্টাল বলে, মানে ইংরেজিতে বলে, সেটা কি না আমাদের মুদ্রাস্ফীতি। ধরুন মুদ্রাস্ফীতির হার এখন তেমন বিশেষ কিছু নয়। আমাদের যে বৃদ্ধির হার, অর্থনৈতিক বৃদ্ধির হারও কিন্তু বিদেশের বিভিন্ন বৃদ্ধির হারের চেয়েও যথেষ্ট আশাব্যঞ্জক, ইত্যাদি সব যে বিষয়গুলো আমাদের পক্ষে রয়েছে, কিন্তু কতগুলো বিষয় আমাদের বিপক্ষেও রয়েছে। যেমন আমরা যখন বলি যে ভারতবর্ষের উন্নতির হার এগোচ্ছে, কিন্তু তার সঙ্গে আমাদের বৈষম্য কিন্তু যথেষ্ট বেড়েছে। আমাদের বেকারত্বের হার, যেটা আমরা বলি যুব বেকারত্ব, সেটা, এই সমস্ত বিভিন্ন বিষয়। তারপরে ধরুন আমাদের বৈষম্য, মানে লিঙ্গ বৈষম্য, মানে অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের যে বিভিন্ন নির্দেশক, এখানে বলতে গেলে অনেকক্ষণ ধরে বলতে হয়, আমি অতটা বলছি না।
সেখানে কিন্তু আন্তর্জাতিক স্তরে যে সমস্ত সূচক রয়েছে, মানে যে ইন্ডেক্স গুলো রয়েছে, সেই নিরিখে ভারতবর্ষের অবস্থা কিন্তু এখন অনেক পিছিয়ে। যার ফলে আমরা যদি এই বৈদেশিক মুদ্রার তরফে টাকার মূল্য বেড়ে যায়, তাহলে ধরুন এমন অনেক বিনিয়োগ প্রকল্প আছে, হ্যাঁ, যেখানে আপনাকে বিদেশ থেকে বেশ কিছু এনে সেই বিনিয়োগ কি না জনকল্যাণে আপনি বিনিয়োগ করতে চান, সেই বিনিয়োগের ব্যয় কিন্তু বেড়ে যাবে আপনার, বুঝতে পেরেছেন? যখনই টাকার মূল্য কমে যাবে, তখন আপনি $100 বিনিয়োগ করতে গেলে আপনার আগে যেখানে যে পরিমাণ ভারতীয় টাকায় যে টাকা লাগতো তার অনেক বেশি বেড়ে যাবে, এবং সেইটা যদি আপনার বাজেটে না কুলোয়, তাহলে আপনি সেই বিনিয়োগ কাটছাট করতে হবে। এটা একটা, তার একটা প্রভাব পড়ে। আরেকটা হচ্ছে আমাদের এখানে যেটা বললাম যে অর্থনীতিতে একটা আমদানিকৃত মূল মানে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আরেকটা হচ্ছে যেটাকে আমি বললাম যে আপনাকে মানে আপনাকে বলতে চাইছিলাম যে কেন আমাদের এই 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 অবস্থার সৃষ্টি হচ্ছে এবং তার ফলে কেমন প্রভাব পড়বে। এই অবস্থা হচ্ছে ভারতবর্ষের যে আমদানি রপ্তানির যে লেনদেনে যে ঘাটতি, অর্থাৎ আমাদের একটা যেটা বললাম একটু আগে। আরেকটা হচ্ছে যে একটা নীতি অনিশ্চয়তা বিশ্বে, বাজারে, মানে ভারতের এখন তো বিশ্বায়িত অর্থনীতিতেও, মানে একটা গ্লোবালাইজড ইকোনমি। আপনি দেখছেন যে ভারতের সঙ্গে আমেরিকার এবং নানান দেশের, যেমন রাশিয়ার সঙ্গে একটা সম্পর্ক উন্নত হয়তো হবে, পুতিন এসছেন সেখানকার প্রেসিডেন্ট, এবং আমরা দেখছি ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্যের একটা আশাব্যঞ্জক দিক সৃষ্টি হয়েছে। কিন্তু এই সাম্প্রতিককালে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে আমদানি শুল্ক একটা শাস্তিমূলক আমদানি শুল্ক চাপানোর ফলে আমাদের অনেক শিল্প, তাদের কিন্তু রপ্তানি ব্যাহত হয়েছে, এবং যাদের রপ্তানি ব্যাহত হয়েছে তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে এই কারণে যে তাদের এই টাকার মূল্য কমে গেলে তাদের হয়তো এই রপ্তানি থেকে আয়, মানে ভারতীয় টাকায় খানিকটা আয় বাড়বে, কিন্তু রপ্তানি যদি সেই সুষম কাঠামো থাকতো, অর্থাৎ ওই সেখানে যদি শুল্কের হার আরো কম থাকতো, সেটা অনেক ভালো ভালো হতো। এবং আরেকটা হচ্ছে একটা আনসার্টেনটি, পলিসি আনসার্টেনটির ফলে ভারতবর্ষে যে বৈদেশিক মানে বিনিয়োগ যেটাকে বলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলুন বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বলুন, সেগুলো কিন্তু অনেক এখান থেকে আস্তে আস্তে বাইরের দিকে, মানে ইতিমধ্যে ভারতের যে এফডিআই এর অবস্থা খুব একটা ভালো নয়। মানে ভারতবর্ষে দেখা যাচ্ছে, আপনি দেখবেন বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগও কিন্তু যে ভাবে প্রবাহিত হতো বিগত কয়েক বছর, সেটাও অপেক্ষাকৃত কম প্রবাহিত হচ্ছে। যেমন এই সব মিলিয়ে কিন্তু আমাদের দেশে যে বৈদেশিক মুদ্রার যোগান কিন্তু অপেক্ষাকৃত কমে এসছে। যার ফলে এটা এইভাবে আমি যদি দেখি, তাহলে দেখবো যে আমাদের এই টাকার মানে বিদেশি মুদ্রা ডলারের সাপেক্ষে টাকার মূল্য কমে যাওয়ার ফলে আমাদের বেশ কিছু মানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তবে একটা জিনিস এখানে আমি পরিষ্কার করে বলতে চাই, রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংকের ভূমিকা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। ধরুন ভারতবর্ষে যে বিদেশি মুদ্রার বাজারে বিদেশি মুদ্রার অভাবের ফলে আমাদের টাকার দাম পড়ে যাচ্ছে, অর্থাৎ বিদেশি মুদ্রার দাম ভারতীয় টাকায় বাড়ছে। সেই অবস্থায় রিজার্ভ ব্যাংকের যে ইন্টারভেনশন, মানে হস্তক্ষেপ, সেখানে রিজার্ভ ব্যাংক কি করে, আপনি নিশ্চয়ই মনে রাখবেন রিজার্ভ ব্যাংকের এখন কিন্তু বৈদেশিক মুদ্রা ভান্ডারে প্রায় $690 বিলিয়ন পরিমাণ, বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে। সেই রিজার্ভ থেকে যদি রিজার্ভ ব্যাংক ভারতের বৈদেশিক মুদ্রার বাজারে যদি ডলার বিক্রি করে, তখন আমাদের এখানে যে অতিরিক্ত চাহিদা খানিকটা সুরাহা হয়। এটাকে ইন্টারভেনশনিস্ট পলিসি বলে, অর্থাৎ তাদের হস্তক্ষেপ। কিন্তু বর্তমানে একেবারে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে রিজার্ভ ব্যাংক বলছে না, আমরা সেই আগের যে মানে আমাদের যেন হস্তক্ষেপ করার যে এরকম একটা প্রথা ছিল, সেই রকম হস্তক্ষেপ আমরা চাই না। আমরা চাই যে এটা ভাসমান, এটাকে ভাসমান মুদ্রা ব্যবস্থা বলা হয়, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ফ্লোট করুক। মানে যখন মুদ্রার চাহিদা, বিদেশি মুদ্রার চাহিদা বাড়ছে এবং ভারতীয় টাকার দাম কমছে, সেটা তাকে অ্যালাউ করা হচ্ছে, মানে সেটা যেন চলতে থাকুক। এবার এটা হচ্ছে এক পক্ষের বক্তব্য, তারা বলছে এটা আপনা আপনি ঠিক হবে। কিন্তু আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, একজন অর্থনীতিবিদ, বা জানি না আমি কতটা অর্থনীতি বুঝি, দীর্ঘকাল ধরে এই প্রায় 45 বছর ধরে অর্থনীতি চর্চা করার সাপেক্ষে আমার যেটা মনে হয় যে ভারতের মতো জনকল্যাণমুখী এবং এমন একটি দেশ যেখানে এখনো উন্নয়নের নিরিখে ভারতবর্ষ অনেক দেশের তুলনায় পিছিয়ে আছে, এমনকি তার যে পড়োশী দেশ যারা শ্রীলঙ্কা বলুন ইত্যাদি দেশ থেকে আমাদের অনেক পিছিয়ে আছে, আমরা চায়না বলুন। ফলে সেখানে কিন্তু সরকারের একটা ভূমিকা থাকবে। সরকার কিন্তু এটাকে কি মানে এটাকে চলতে দেবেন,
মানে যদি সাধারণ মানুষের জনকল্যাণের দিক থেকে আমরা ভাবি, তাহলে সরকারের খানিকটা নিশ্চয়ই ভূমিকা আছে, সেই ভূমিকা তার পালন করা উচিত। অর্থাৎ আমার মনে হয় আহ তারা যে পালন করছেন না তা নয়, কিন্তু এই যে একটা প্রিক্যারিয়াস কন্ডিশন, মানে একটা সাংঘাতিক একটা অবস্থা, সাংঘাতিক এই সেন্সে যে টাকার দাম এইভাবে এত তলানিতে আসেনি কখনো। হ্যাঁ, এবং আমার মনে হয় ভবিষ্যতে সেই ধরনের পদক্ষেপ নিলে পরে টাকার দাম আবার হয়তো ঘুরে দাঁড়াবে। আমরা হয়তো এই যে সমস্ত বাণিজ্যিক চুক্তি হচ্ছে, যে যে বোঝাপড়া হচ্ছে, এটা খুব ভীষণ কঠিন কাজ। আমরা মুখে বলতে খুব সোজা। ভারতবর্ষের এই যে সামগ্রিক পরিস্থিতির মধ্যে আপনি চারিপাশে দেখুন, তার মধ্যে ভারতের আর্থিক কাঠামো যেমন ভাবে রয়েছে এবং তার সমস্ত দিক মানে ব্যালেন্স করে চলা, একটা ভারসাম্য অবস্থায় নিয়ে চলা যে কোনো পলিসি মেকারের পক্ষে একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে ভারত সরকারকে একেবারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া, পদক্ষেপ নিচ্ছেন না তা নয়, পদক্ষেপ নিতে হবে, যার ফলে যার ফলে কি হতে পারে, যার ফলে রিজার্ভ ব্যাংকে এগিয়ে আসতে হবে এবং সেখানে যদি আমাদের বিদেশি মুদ্রার যাতে বাজারে যদি টাকার মূল্যটা আরো বেড়ে যায়, আবার 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 বেড়ে ঘুরে যায়, দাঁড়ায়। ঘুরে হ্যাঁ, দাঁড়ায়। আরেকটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে এই যে এই এক্সচেঞ্জ রেট, তার মধ্যে দুটো ভাগ আছে কিন্তু অর্থনীতিবিদরা বলে। একটা হচ্ছে মানে নমিনাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট, ধরুন আর $90 সমান সমান, আর $1 সমান সমান 90 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে নমিনাল। নমিনাল মানে মানে এটাকে বাংলায় করে দাঁড়ালে হবে যে কি বলে, নিমিত্ত বা যাই বলে আমি জানি না, মানে ঠিক সঠিক বাংলা এখানে হয়তো জানি না। তো নামিক বলে অনেকে, নামিক বিনিময় হার। হ্যাঁ, মনে পড়েছে, নামিক বিনিময় হার বা নমিনাল। কিন্তু এর মধ্যে একটা বাস্তব বিনিময় হার আছে, যেটা রিজার্ভ ব্যাংক বলে, যেটাকে বলে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। যেমন কি ধরুন, ভারতের যে দ্রব্যটা রপ্তানি হতো তার দাম বেড়ে গেল, ইনফ্লেশন হয়ে গেল ভারতবর্ষে, সেই জিনিসের দাম বেড়ে যাচ্ছে। যেই বেড়ে যাবে তখনই কিন্তু ভারতবর্ষে যারা রপ্তানি করে তাদের পক্ষে কিন্তু সেই দ্রব্যটা রপ্তানি করা কষ্টকর হবে, কারণ বিদেশে যারা আমদানি করছে তাদের কাছে আর এটা আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। যখনই ভারতে টাকার দাম কমে যায়, মানে ধরুন আপনি একটা জিনিস রপ্তানি করেন, তার দাম ছিল 80 টাকা, এবার $1 সমান সমান যে 90 টাকা হলো, তাহলে আপনি ধরুন বিদেশে থাকেন, তাহলে আপনাকে 80 টাকার জিনিসটা কিনতে হলে আর $1 দিতে হচ্ছে না, কারণ এখন $1 সমান সমান 90 টাকা। কাজে আপনি $1 কম দেবেন। কাজে যারা, আপনি ধরুন ইউএসএ তে আছেন, তাহলে আপনার কাছে ভারতীয় দ্রব্য সস্তা, তো তাহলে আপনি বেশি করে কিনবেন। আপনি যদি বেশি কেনেন তাহলে আমাদের রপ্তানি বাড়বে। এই হচ্ছে মূল কথা, যে যে বিদেশি মুদ্রার বিনিময়ে আমাদের টাকার দাম যদি কমে যায়, তাহলে রপ্তানি একটু বাড়তে পারে, আর আমদানি কমে যাবে। কারণ কি? কারণ ডলার এখন বেশি মূল্যবান, আমি কেন এত খরচা করব, আমি আমদানি কমিয়ে দেবো। এটা হচ্ছে সাধারণ ব্যাপার। কিন্তু যদি সেই অবস্থায় দেখতে হবে যে আমাদের দেশের মুদ্রাস্ফীতির হার যদি আমেরিকার মুদ্রাস্ফীতির হারের চেয়ে খানিকটা বেশি হয়, তাহলে কিন্তু সেই যে বাস্তব বিনিময় হার, অর্থাৎ তখন একটা জিনিস বিদেশি কিনতে গেলে আমাদের অনেক বেশি জিনিস দিতে হবে, এটাকে বলে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। ভারতবর্ষে আমার মনে হয় এখন মুদ্রাস্ফীতির হার তেমন বিপজ্জনক নয়। আসলে সেদিক থেকেও ভারতবর্ষের সেই রকম মানে দুশ্চিন্তার কিছু সেটা কারণ, উদ্বেগের অতটা কারণ নেই অতটা বলা কারণ যায়। নেই বলে আমার মনে হয়। কারণ হ্যাঁ।